আসসালামু আলাইকুম। আমরা জানি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে একদিকে কমছে জমি, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের খাদ্য চাহিদা। খাদ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রোটিন। এটির জন্য মানুষ অনেকাংশে প্রাণীজ উৎপাদনের উপর নির্ভরশীল। ফার্মিং বা ছোট পরিসরে গবাদি প্রাণী লালন পালন করতে হলে এবং লাভবান হতে হলে আমাদেরকে অবশ্যই সুস্থ সবল গবাদি প্রাণী লালন পালন করতে হবে। এর কোনো বিকল্প নেই। গবাদি প্রাণীর উৎপাদন হ্রাসের অন্যতম প্রধান কারণ হলো গাভী বা স্ত্রী প্রাণীর প্রজনন স্বাস্থ্যগত সমস্যা। জি জি গাভীর প্রজনন স্বাস্থ্য সরাসরি গাভীর যে দুধ উৎপাদন আছে, গাভীর যে বাচ্চা উৎপাদন আছে এবং সামগ্রিক উৎপাদনে এটা প্রভাব ফেলে। আমরা আজকে গাভীর প্রজননগত যে সমস্যাগুলো হয় সেগুলো কেন হয়, এগুলোর লক্ষণ কি, এগুলোর প্রতিকার কি, সেগুলো আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত শোনাবো। জি খোকা। প্রজনন বলতে আমরা বুঝি যে বংশ বিস্তারের জন্য যে প্রক্রিয়াটি প্রাণী দেহে অথবা অন্যান্য যাদের জীবন আছে তাদের মধ্যে চলে। গাভীর ক্ষেত্রে প্রজননে গাভীর গর্ভে তার ডিম্বাণুর সাথে ষাঁড়ের যে শুক্রাণু তার মিলনের জন্য যে প্রক্রিয়া হয় সেটাকেই প্রজনন বলে। ভালো জাতের বীজ বপন করলে যেমন ভালো ফসল হয়, তেমনি ভালো জাতের ষাঁড়ের সিমেন্ট দিলে ভালো জাতের বাছুর উৎপাদন হবে, এটাই অনেকটা নিশ্চিত। গবাদি পশুর দুধ এবং মাংস উৎপাদন বৃদ্ধির জন্য জাতের উন্নয়ন অপরিহার্য। এই জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা অনুযায়ী প্রজনন কার্যক্রম পরিচালনা করা ও প্রজনন ব্যবস্থাপনার উন্নয়ন করা। সাধারণত গবাদি পশুর প্রজননের জন্য দুটি পদ্ধতি গ্রহণ করা হয়। একটি হচ্ছে প্রাকৃতিক প্রজনন আর একটি হচ্ছে কৃত্রিম প্রজনন। এই ক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো যে কৃত্রিম প্রজনন আসলে কৃত্রিম কিছু নয়, এটি প্রাকৃতিক প্রজননেরই একটা মডিফাইড একটা রূপ। কৃত্রিম প্রজননের ক্ষেত্রে আমরা যে ষাঁড়ের সিমেন্টগুলো আছে এগুলো বিশেষ প্রক্রিয়ায় আমরা কালেকশন করে থাকি। যে প্রাকৃতিক প্রজনন যেটাকে বলে, এই পদ্ধতিতে ষাঁড়ের দ্বারা সরাসরি গাভীকে প্রজনন করা হয়। আমরা সাধারণত এটাকে এখন অনুৎসাহিত করতেছি বা নিরুৎসাহিত করতেছি। কৃত্রিম প্রজনন কিভাবে করা হয়? ষাঁড়ের সিমেন্ট বিশেষ প্রক্রিয়ায় সংগ্রহ এবং সংরক্ষণ করা হয়। যখন খামারির গাভীটা গরম হয় অথবা স্ট্রাসে আসে, তখন আমরা গাভীর জরায়ুতে বিশেষভাবে সংগৃহীত যে সিমেন্ট আছে সেটিকে আমরা স্থাপন করি অথবা প্রদান করি। এতে করে যদি টাইমিং ঠিক মতো হয় তাহলে গাভীটি গর্ভবতী হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়। কৃত্রিম প্রজননে যে আমরা সিমেন্টটা ষাঁড় থেকে সংগ্রহ করি, ষাঁড়টাকে অবশ্যই সুস্থ সবল এবং বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত হতে হয়। এটি আমাদের সাভারে যে সেন্ট্রাল ক্যাটেল ব্রিডিং ফার্ম আছে সেখান থেকে আমরা এটা পুরো বাংলাদেশে এটিকে সাপ্লাই করা হয়। এছাড়া প্রাইভেটভাবেও বিভিন্ন সংস্থা এগুলো করে থাকে। আমরা তরল সিমেন্টের মাধ্যমে যে গর্ভধারণ সেটা করাতে পারি, আবার হিমায়িত সিমেন্টের মাধ্যমেও করাতে পারি। তরল সিমেন্টের মধ্যে প্রতি মাত্রা যে সিমেন্টটা থাকে সেখানে প্রায় 20 থেকে 30 মিলিয়ন শুক্রাণু থাকে। এটা 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা 2 থেকে 3 দিন এটা আমরা সংরক্ষণ করতে পারি। সবচেয়ে ইন্টারেস্টিং এবং আশ্চর্যজনক হচ্ছে হিমায়িত সিমেন্ট। এই সিমেন্ট আমরা যে স্ট্রতে ব্যবহার করি সেটি 0.25 ml এর একটি স্ট্র, সেখানে প্রায় 20 থেকে 30 মিলিয়ন শুক্রাণু থাকে এবং এটা লিকুইড নাইট্রোজেনে -196 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মানে একদম 196 ডিগ্রি মাইনাস সেন্টিগ্রেডে এটাকে সংরক্ষণ করা যায় এবং এই সিমেন্টটা আমরা 20 থেকে 30 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারি এবং প্রজননের কাজে এটিকে ইউজ করতে পারি। গবাদি পশুর যে প্রজনন সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো মধ্যে অন্যতম হচ্ছে ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব বা নো হিট। 2 নাম্বার হচ্ছে বারবার গরম হওয়া বা বারবার হিটে আসা বা রিপিট ব্রিডিং। এরপরে আছে ম্যাট্রাইটিস, এরপরে আছে পায়োমাট্রা বা এরপরে আছে ব্রুসেলোসিস, রিটেন প্লাসেন্টা বা ফুল না পড়া, ওভারিয়ান সিস্ট, অ্যাবর্শন বা বাচ্চা বের হয়ে যাওয়া, প্রোলাপস বা বাচ্চাদানি বের হয়ে যাওয়া, ভেজাইনাইটিস, জরায়ু থেকে রক্তপাত হওয়া, ওলান প্রদাহ বা ম্যাস্টাইটিসকেও আমরা এর সাথে অন্তর্ভুক্ত করতে পারি। আমরা এগুলো থেকে
যদি সঠিক প্রজনন ব্যবস্থাপনা অনুসরণ করি তাহলে এই ধরনের সমস্যাগুলো থেকে উত্তরণ অনেকাংশে সম্ভব। তোমরা নিবা হয় 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 ভালো করে শুনো না যদি এসে উল্টা পাল্টা হইবে আমার না না উল্টা উল্টা কইতাম না ওরে দিয়াম ধরি উল্টাম আচ্ছা, আমরা এখন আপনাদেরকে বলবো যে গবাদি পশুর যে প্রজনন সমস্যাগুলোর কথা আমরা এতক্ষণ বললাম, যে এগুলো কারণটা কি। এগুলোর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা আমাদের এখন যে গৃহপালিত গাভী বা ছাগল ভেড়া যেগুলো আমরা পালি এদেরকে পর্যাপ্ত কাঁচা ঘাস দিই না। কারণ কাঁচা ঘাসই তাদের প্রধান এবং অন্যতম খাদ্য। এটার অপুষ্টির কারণে হতে পারে, তাহলে এরা সঠিক সময়ে গরম হবে না অথবা গর্ভধারণে সমস্যা হতে পারে। আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে নিয়মিত কৃমির ওষুধ বা মেডিসিনটা না খাওয়ানো। আপনি যদি নিয়মিত কৃমির ওষুধটা একে না খাওয়ান তাহলে তার পেটে বা বিভিন্ন জায়গায় যে কৃমিগুলো থাকে এরা এর পুষ্টিটা খেয়ে ফেলে, এতে করে সে দুর্বল হয়ে পড়ে, তার ইমিউনিটি দুর্বল হয়ে যায়, তার রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যায়, সার্বিকভাবে তার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তাহলে সে আর প্রোডাকশন দিতে পারে না ঠিক মতো। বিভিন্ন ধরনের সংক্রামক রোগের জীবাণু যেমন ব্রুসেলোসিস, ভিব্রিওসিস, ট্রাইকোমোনিয়াসিস সহ আরও বিভিন্ন ধরনের জীবাণু আছে যারা প্রজনন ক্ষমতা হ্রাস করে দিতে পারে। প্রজননতন্ত্রের বিভিন্ন ধরনের রোগ যেমন জরায়ু ও ডিম্বাশয়ের সংক্রমণ, জরায়ুতে সিস্ট হতে পারে, এছাড়া আরও বিভিন্ন ধরনের কারণে গাভীর বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। স্বাভাবিকভাবে মানুষের মতো এদেরও হরমোনজনিত বিভিন্ন সমস্যা হয়। হরমোনজনিত ভারসাম্যহীনতার কারণে গাভী বারবার গরম হতে পারে অথবা গর্ভধারণে সমস্যা হতে পারে, যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন অথবা এফএসএইচ, লুটিনাইজিং হরমোন বা এলএইচ অথবা গোনাডোট্রপিন যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলোর কারণে ইমব্যালেন্সের কারণে সেটি ঘটতে পারে, যেটা মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে। বয়স এবং প্রজনন যে ইতিহাস সেটাও অনেকাংশে দায়ী যে গবাদি পশুর প্রজনন সমস্যার কারণে। দেখা যায় গাভীটি যদি বয়স্ক হয়ে যায় কিংবা একাধিকবার প্রসব হয়েছে এরকম গাভীর ক্ষেত্রেও প্রজনন ক্ষমতা হ্রাস পেতে পারে বলে আমরা দেখেছি। বংশগত কারণেও অনেক সময় গবাদি পশুর প্রজনন সমস্যা দেখা দিতে পারে। জি জি অতিরিক্ত ঠান্ডা অথবা গরমের কারণেও এই সমস্যাটা দেখা দিতে পারে। এখন আমাদের যে গাভীর যে সমস্যাগুলো দেখা দিবে এর লক্ষণগুলো কি কি, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার গাভীটা প্রজননগত সমস্যায় আক্রান্ত হয়েছে। হয় এটা আমরা লাগে খুব জরুরি জানা আচ্ছা। দরকার। এই ক্ষেত্রে বারবারই যে আমাদের খামারি ভাইরা আমাদেরকে যে সমস্যাটার কথা বলেন, গাভীটা বারবার হিটে আসে বা বারবার গরম হয়ে যায়, লাফালাফি করে কিংবা বীজ দিলে সে বীজ রাখে না, এগুলোর ক্ষেত্রে এটাকে আমরা প্রজননের একটা অন্যতম সমস্যা হিসেবে বলতে পারি। আবার জরায়ু বা গাভীর যে বাচ্চাদানিটা আছে এটা দিয়ে প্রস্রাবের যে রাস্তাটা আছে এখান দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অস্বাভাবিক মিউকাস অথবা পুজ বের হতে পারে, আচ্ছা গন্ধযুক্ত পুজ বের হতে পারে, এটাও একটা ইন্ডিকেশন বা লক্ষণ প্রজনন সমস্যা। গর্ভধারণে ব্যর্থতা, দেখা যায় বারবার তাকে বীজ দেওয়া হচ্ছে অথবা সার দিয়ে পাল দেওয়া হচ্ছে কিন্তু সে প্রেগনেন্ট বা গর্ভবতী হচ্ছে না। এই সমস্যাটা নিয়েও খামারিরা ডাক্তারের কাছে আসেন এবং বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে থাকেন। যে গাভীর যে প্রজনন অঙ্গগুলো আছে যেমন জরায়ু, এটা অনেক সময় ফুলে যেতে পারে, লাল হয়ে যেতে পারে বা বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, এতে করে গাভীর এই সমস্যাগুলো দেখা দেয় এবং এগুলি হচ্ছে প্রধান লক্ষণ। এখন আমাদের কাছে প্রায় সময় যে খামারিরা আসেন যে এটার প্রতিকার কি, জি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ সমস্যা আসবেই, প্রতিকারটা জানা থাকলে সেটা উত্তরণ করা সহজ হয়। এই ক্ষেত্রে আমরা প্রথমেই বলি যে আপনারা পর্যাপ্ত কাঁচা ঘাস দিবেন গাভীকে, কাঁচা ঘাস দিতেই হবে অবশ্যই দেওয়া লাগবে। হয় এবং আপনার গাভীকে অবশ্যই আপনারা রোদে নিতে হবে, কারণ রোদে থেকে ভিটামিন ডি আসে। এছাড়া গাভীর যে সার্বিক শরীর স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, এটা রোদের যে আলো আছে, সূর্যের আলো, এটার উপর অনেকটা নির্ভর করে। আমাদের বর্তমান যে ফার্মিং সিস্টেম, এখানে খামার সিস্টেম, আমরা গরুকে সবসময় খামারের মধ্যে রাখি, হয় তাহলে আল্লাহ প্রদত্ত যে সূর্যের আলো, সানলাইট, ওখানে ভিটামিন ডি আছে, আরো বিভিন্ন ধরনের উপাদান আছে, আছে আছে আছে। এগুলো আপনারা ও জানেন, এটা থেকে বঞ্চিত হয়, এতে করে সে সহজেই রোগে রোগ আক্রান্ত আক্রান্ত হয়ে যায় এবং আমাদের খামারিরা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয়। আমরা দিলা দুর্বল হইলাম বা
ওই গরু বইয়া বইয়া না না এটা ভিতরে বয়াল থাকলে তুমি তাপ পাইতে না শরীরে। তাপ না হইলে তো তুমি দুর্বল হইবে। ওই মই তুমি তো ফসলের বাদে দৌড়ো এর লাগি রোহিত খাও রোহিত খাইয়া গোসল গোসল করো না, আমি তো আবার ঠিকই এর লাগি আছি তুমি তাও। ঠিকই আছো হয় ঠিকই আছে। গরুরে ওলা রাখতে হইব গাই গরুর মুখে গাছ দিলে দুধ গাছ, দিলে 12 12 মাস মাস। 12 মাস পাইতে হইলে রইদও নিয়ে রাখতে হইব ওই রাত্রি তেল টাইম বেলা ভিটামিন হয়। ডি গোসল গোসল করে তেল লাগাই যে সময় রাখো তার শরীরও ভালো থাকো ভালো না, থাকে। ঠিক কথা বলছো। আরেকটা জিনিস হলো যে ব্যায়াম করাইতে হবে। জি এটা এক জায়গায় বেঁধে রাখলে তার বডিতে ফ্যাট জমে যাবে, না, বাচ্চা হ্যাঁ। পানিতে চর্বি জমে যাবে, বাচ্চা দিবে না। তাহলে সরাই খাওয়ানি সরাই এক হয়তো ছাইরা দিতে হবে, হয় হাঁটাইতে হইব। হাঁটাইতে হবে। আর একটা হলো তাদেরকে পর্যাপ্ত ঘাসের কথা আমরা বললাম। হুম। আর আপনার গাভীটি সুস্থ কিংবা অসুস্থ আছে নাকি এটা দেখার অন্যতম একমাত্র লক্ষণ হচ্ছে সে যদি জাবর কাটে। জাবর কাটলে মনে করবেন যে আপনার প্রাণী সুস্থ আছে। ভালো সুস্থ আছে, আছে। সুস্থ তুমি যে ফান খাও না নি ওই বলা ও বলতেও আর কি ও না না কইলাম বুঝাইলাম আর কি ওখান তুমি যে ফান খাও মুখে লড়ে রানি লড়ে বলা এটারে কয় যাবর খাটটা তোমার এখানে কইতাম কইছিলাম না তুমি কইলি বুঝছি এটাও একটা ব্যায়াম বা ব্যায়াম ব্যায়াম ঠিক আছে মুখর ব্যায়াম বেকার ব্যায়াম মানে বোঝা যায় তুমি সুস্থ আছো সুস্থ আছে আমার আমার যে গরু আছে বুঝছেন হ্যাঁ। এটা তো আমি যে ওলা ফান গুয়া খাই তারাও ভালো সাবা আমার তা দেখিয়া তারাও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস হলো আমরা যে গাভীকে বা গরুকে আমরা খাবার দিই এটা খাবারটা সুষম হইতে হবে। হুম, সুষম খাবার দানা দানা তাকে খাবার সব ধরনের খাদ্যের সঠিক মিশ্রণটা তাকে দিতে হবে। হুম। যদি ঠিক মতো না দেন তাহলে উচ্চ দুধের যে গরুগুলো আছে এরা যদি একবার শুয়ে পড়ে সে আর উঠবে না। আর উঠতো না রে সুষম বুঝছো নি অলতা মিলাইয়া দিতা কইল টইল যা আছে সব পরিমাণ মতো দিতে অলতা হইবে। একখানা মিশ্রণ করিয়া দেওয়ার খাদ্য পরিমাণ মতো পরিমাণ মতো। অতিরিক্ত নাই না, পরিমাণ না। মতো দেওয়ারই কয় সুষম খানি ও সুষম হয়। সুষম খানি কয় আচ্ছা, আর একটা হলো নিয়মিত কৃমির ওষুধ খাওয়ানো। আমরা মানুষ যেরকম কৃমির ওষুধ হয়, খাই, হয়, হয়। এখন পশু পাখির যদি আমরা কৃমির ওষুধ না খাওয়াই জি জি তাহলে আপনি যে ভিটামিন এবং ভালো ভালো খানিদানি দিবেন এটা কৃমি খাই ফেলবে। এহ, এতে করে পশুর গায়ে শক্তি হবে না, রোগ প্রতিরোধ কমে যাবে, বুঝছো তাহলে নি সে বাবা? বছর বছর বাচ্চা দিবে না। হয়, না। হয়, হয়, হয়। টিভি মারাত্মক রিবো এলেই তো আমরা না, যে তুমি দাও। মোটা তাজা করুন গিয়া কিনিয়ে হাড় গুড় বাড়ি গেছে কৃমি হয়। কৃমি খাইলিছে হয়, হয়। ট্যাং লম্বা টম্বা আছে ওটা দেখে কিনে নি আনিয়েই তো কৃমি ওষুধ খাওয়ানি লাগে খাওয়ানি লাগে এরপরে সতেজ হয়ে যায় আর বুকা কৃষকে বুঝে না হয়। এটা খাওয়ায়ও না আর মনে করে এটা অসুস্থ বেশিলেই ও, মানুষেরও তো বুঝি কৃমি গেছে। এতে এরা তো ওটা না বুঝিয়া গেছে। মানুষের তো কৃমি মানুষের তো বুঝে খায় বুঝে খাওয়ায়, তারা তো বুঝে না সচেতন। কইতে পারে না এখন মানুষ অনেক সচেতন হয়েছে এইটার ব্যাপারে তা এটা খাওয়াইতেই না, ঠিক আর আছে। একটা হলো আমরা যে যে উন্নত জাতের গাভী যে আমরা তৈরি করব 20 লিটার 25 লিটার দুধের গাভী, হুম। এটার জন্য কৃত্রিম প্রজনন বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এটা হইলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা অনেক সময় আমরা খামারিরা যে অভিযোগ করে যে গরু বীজ রাখে না। তো বীজ রাখার একটা নিয়ম হইলো আপনাকে, যেহেতু এটা আমরা কৃত্রিম ভাবে করতেছি, বৈজ্ঞানিক ভাবে করতেছি, হয়, হয়। তাইলে আপনাকে গরু গরম হওয়ার 12 ঘন্টা পরে এবং 18 ঘন্টার ভিতরে আপনাকে বীজ দেওয়ার জন্য আমাদের কর্মী অথবা যারা দেয় তাদেরকে ডাকতে হবে। এখন এটা 12 ঘন্টা থেকে 18 ঘন্টার মধ্যে দিলেই এটা সাকসেস হওয়ার হার সবচেয়ে বেশি। ও, তাহলে এটা কেমনি হিসাব করবেন? সকালবেলা যদি দেখেন যে গরু গরম হয়েছে তাহলে গরুকে বীজ দিতে হবে বিকেলবেলা, আবার বিকেলবেলা যদি গরম হয় পরের দিন সকালবেলা। সকাল। শুধু এতটুকু মনে রাখলে এটা আচ্ছা, থাকবে। এটা আপনারা সিলেটি ভাষায় একটু পরের দিন সকালবেলা প্রথম প্রথম দিন ভোরে যদি ভোরে, দেখেন হ্যাঁ। যে গরু গরম হয়েছে তাহলে এই গরুকে বীজ দিতে হবে আজকে বিকেল। বিকালবেলা বিকেল। আসরের আর যদি মাঝখানে দিলে আজকে বিকেলে যদি দেখেন যে এটা গরম হয়েছে তাহলে আগামী দিন সকালে সকাল, সকাল। তখন উচ্চ নিবা হয়, হয়, পরিষ্কার। এই কথাটা যদি আপনারা মাইনা চলতে পারেন তাহলে গরু কৃত্রিম প্রজননের মাধ্যমে বীজ রাখবে এটা 100%। ওদের বড় বড় গরু হয় না হয়, হয়। অস্ট্রেলিয়ান আমরা নষ্ট হওয়ার সম্ভাবনা কম কম, থাকে। হয়, নষ্ট হওয়ার হয়, সম্ভাবনা কম। হয়, হয়। আর ওটা করা যাইব আমরা এটা করে এরে উন্নত জাতের যে গরু সেগুলো আমরা তৈরি করতে পারি। উন্নত জাতের গরু সার যদি হয় তার টাকা পাইবে মস্ত মশা আহা। আর তোমার গায়ে যে বাচ্চা দে এত বড় বড় বাচ্চা এটাই ফুসায় না বুঝছেন এখন বড় বড় লাগে আর একটা জিনিস হলো ইম্পর্টেন্ট, আমরা যদি কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশি গরু অথবা বিদেশি গরুকেও যদি বীজ দিই তাহলে যে বাচ্চাটা হবে বাচ্চাটাকে তার দৈহিক ওজনের 10% দুধ খাওয়াইতে হবে। বাচ্চার ওজন যদি 30 কেজি হয় তাকে ডেইলি 3 কেজি দুধ খাওয়াইতে হবে, মায়ের দুধ। তুমি যে খাইলাও বাচ্চার দুধও খাইলাও 1 কেজি দুইয়া 1 কেজি ইলে হইব তো আর আমি খাইলেই দেবো ইলাও তো নাই 10 মানে 3 ভাগের 1 ভাগ মানে তার লাগি রাখতে তার হবে। লাগে রাখি এরপরে আমরা খাই। তাহলে আমরা কনক্লুশনে যেটা আসতেছি মানে 30 কেজির মাঝে 10 কেজি 3 কেজি 3 কেজি বাচ্চার লাগি রাখতে হবে। 10%।
10%। তাহলে আমরা কনক্লুশন আসছি গরুকে কাঁচা ঘাস দিতে হবে পর্যাপ্ত, কৃমির ওষুধ খাওয়াইতে হবে, তারপর হচ্ছে খাবার সুষম দিতে- খাবার দিতে হবে, তাকে সঠিক প্রজনন ব্যবস্থাপনা করতে হবে এবং বাছুরের যত্ন নিতে হবে। এই কয়েকটা কাজ করলে আপনারা গরু পালনে, গাভী পালনে নিশ্চয়ই লাভবান হবেন। অবশ্যই অবশ্যই আমরা চাই যে আমরা লাভবান হইতাম, আমরা নিজেরাও স্বাবলম্বী হইতাম, আমরা দেশটা সোনার বাংলা আরো সুন্দর হইতো, আরো সুন্দর হইয়া উঠতো, আমরা ওটাই চাই। না আজকে যে হ্যাঁ? আলোচনাটা তাই করলা বিশেষজ্ঞ ভাইয়া আসলে তাই খুব সুন্দরভাবে বুঝাইয়া কইছো এর থেকে তো আর সুন্দর হইতো না আর সকলেও আশা করি বুঝছই না, তারপরেও তো তাই পরে লাস্টে কইলা যে তুমি সুষম খানি দিতা, গাছ দিতা, কৃমির ওষুধ খাওয়াইতাই, মূল মূল জিনিস তো আবার কইয়া দিলা ওগুলা তো কইলা বাচ্চার লালন পালন করতে হয়, পরিচর্যা, আর কৃত্রিম প্রজনন করাইতে হয়। যে কোনো উপজেলা পশু সম্পদ অফিস আছে, আছে, private হাসপাতালও আছে, আছে। তারা কাছে গেলে তারাও পরামর্শ দিবা তুমি কিলা কিতা করতে না। করতে না করতে আর তুমি যদি গরু বইয়া কার কাছে যাইতাম কার কাছে যাইতাম তে হইতো না। না না ইওটা তো কইল না তাই ওখান ওলানো তা আমরা অসংখ্য ধন্যবাদ জানাই জনাব ডাক্তার রাজীব চক্রবর্তী, উপজেলা কৃষি সম্পদ কর্মকর্তা, উসমানীনগর, সিলেট তাই উসমানীনগর থেকে এই এত সুন্দর আলোচনা করছেন। তখন তার উদ্দেশ্যে শ্রোতা বন্ধু ভাই বোনের উদ্দেশ্যে আমরা একটা গান শুনি, আর শ্রোতা ভাই বোনেরা আপনারা গান শুনুকা।